আসসালামু আলাইকুম। দুই বান্ধবী আরও এবং বিকা তারা নার্সের জব নিয়ে আসে ইন্দোনেশিয়ার একটি হসপিটালে। বিকা ওই হসপিটালের পরিত্যক্ত একটি বাথটব ইউজ করে। তারপর থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এক এক করে মারা যেতে থাকে ওই হসপিটালের পুরনো সব কর্মচারী। আর বের হয়ে আসে 5 বছর আগে ঘটে যাওয়া ভয়ানক এক ঘটনা, যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। গল্পের শুরুতেই আমরা একটি বাথটবের সিন দেখতে পাই, যেখানে বাথটবের উপরে একটি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখানো হয়। দেখে মনে হচ্ছিল মেয়েটি যেন আত্মহত্যা করছে। কিছুক্ষণ পরেই মেয়েটির হঠাৎ করে হুঁশ চলে আসে, আর সে বাঁচার চেষ্টা করছিল। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল কেউ একজন তাকে মারার জন্য বাথটবের উপরে ঝুলিয়ে দিয়েছে। তারপর সিন চলে যায় কিছুদিন আগে। ওই একই বাথটবে আমরা দেখতে পাই একজন পেশেন্টের ডেলিভারি হচ্ছে, আর তার ডেলিভারিতে সাহায্য করছিল দায়ু আর তানভি নামের দুই নার্স। এইখানে ওই পেশেন্টটি খুব সুন্দর একটি সন্তানের জন্ম দেয়, যেটা দেখে দায়ু অনেকটা খুশি হয়। কিন্তু তানভীর মুখে হতাশার ছাপ ছিল। সে কোনো একটা বিষয় নিয়ে ভীষণই চিন্তা করছিল, যেটা আবার দায়ু লক্ষ্য করে। দায়ু তানভীকে খুব বেশি ভালোবাসতো। সে তানভীকে নিজের মেয়ের মতো দেখত। তানভীও দায়ুকে নিজের মার মতোই ভালোবাসতো। দেখানো হয় তানভী এক জায়গায় মন খারাপ করে বসেছিল। দায়ু তখন তানভীর কাছে জানতে চায় তার কি হয়েছে, কিন্তু তানভী এখানে দায়ুকে কিছুই বলে না। দায়ু তখন গুনগুনিয়ে গান গেয়ে তানভীর মন ভালো করার চেষ্টা করে। তারপর সিন চলে আসে কিছুদিন পরে। আমরা দেখতে পাই দায়ু নতুন একটি পেশেন্টকে নিয়ে ওই বাথটবে যাচ্ছিল ডেলিভারি করার জন্য। সে যখন ডোর ওপেন করে তখন একটি তেলাপোকা উড়ে যায়, যেটা দেখে দায়ু ভীষণই ভয় পেয়ে যায়। তার সাথে সাথে ওই পেশেন্টটাও। সে তো জানতোই না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। সে যখন ওই বাথটবের উপর থেকে ওই পর্দাটা সরায়, সে তো একদম অবাক হয়ে যায়, কারণ ওই বাথটবের উপরে তানভীর লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। যেটা দেখে তো দায়ু ভীষণ কান্না করতে করতে তানভীকে জড়িয়ে ধরে। তারপর সিন চলে যায় আরও আর বিকা দুই বেস্ট ফ্রেন্ডের কাছে। তারা একটি হসপিটাল থেকে ইন্টার্নশিপের জন্য এক ডাক্তারের রেফারে এই হসপিটালে ট্রান্সফার হচ্ছে। তারা এই হসপিটালে এসে হ্যারো নামের এক কর্মচারীকে বলে তারা এখানে নতুন নার্সের চাকরি পেয়ে এসেছে। দেখা যায় হ্যারো এখানে কিছুই বলে না। তখনই ডক্টর ইমো এইখানে চলে আসে, আর ডক্টর ইমো তাদের দুইজনকে দেখে বলে এইখানে কোনো মহিলা নার্সের দরকার নেই, তাদের এখানে দরকার পুরুষ নার্সের। তো তারা এখান থেকে যেতে পারে। যেটা শুনে আরও আর বিকা একটু ঘাবড়ে যায়। তখনই নার্স দায়ু ওখানে চলে আসে, আর সে ডক্টর ইমোকে বলে সে সামনে নিচ্ছে। ডক্টর ইমো যেন ভিতরে পেশেন্ট দেখতে চায়। দায়ু তখন আরও আর বিকাকে ভিতরে নিয়ে যায়। সে বলে ডক্টর ইমো একটু রাগী টাইপের, তারা যেন ডক্টর ইমোর সাথে বেশি একটা কথা না বলে, আর অন্যান্য ডক্টর সম্পর্কেও তাদেরকে বলতে থাকে। তারপর তাদেরকে নিয়ে যায় তাদের রুম দেখাতে। এখানে দায়ু বলে তারা দুইজন এই রুমে থাকতে পারে। এখানে আরও আর বিকা চিন্তা করছিল তাদের যদি এখানে জব না হয় তাহলে তারা কি করবে, কারণ তারা দুইজনই একটি অসহায় ফ্যামিলি থেকে বিলং করে। তাদের এখানে যেভাবেই হোক থাকতে হবে। তারপর বিকা যায় ভিতরের রুমগুলো দেখতে। দেখা যায় আরুর ফোনে তখন একটা কল আসে। আরুকে তার বয়ফ্রেন্ড কল করেছিল। আরুকে সে জিজ্ঞেস করে আরু কি ওই ওষুধটা খেয়েছে। তখন আরও বলে সে বাসে আসার সময় ওই ওষুধটা খেয়ে নিয়েছে। এখন যদি কাজ না হয় তাহলে সে বাকি ওষুধগুলোও খেয়ে নেবে। এইখানে আমরা জানতে পারি আরও আসলে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের কারণে, আর এখন সে তার বয়ফ্রেন্ডের কথায় তার নিজের বাচ্চাটিকে নষ্ট করতে চাচ্ছে, তাই সে ওষুধ সেবন করছে। সে যখন কথা শেষ করে নিজের ফোন রাখে, তখনই বিকা এসে আরুকে বলে তার সমস্যা কি ঠিক হয়েছে। তখন আরও বলে হ্যাঁ। তারপর তারা দুইজন ভিতরে চলে যায়। দেখা যায় হঠাৎ করেই মাঝরাতে আরুর ঘুম ভেঙে যায়। সে ওয়াশরুম খুঁজতে থাকে। তাদের রুমের পাশেই একটি ওয়াশরুম ছিল, কিন্তু ওই ওয়াশরুমের মধ্যে কাজ চলছিল। তাই আরও অন্য একটি ওয়াশরুম খুঁজতে থাকে। সে যখন ওয়াশরুম খুঁজছিল তখনই একটি রুমের মধ্যে একটি মেয়েকে সে বসে থাকতে দেখে, কিন্তু সে বিষয়টাকে এতটা গুরুত্ব দেয় না। সে সামনে এগোতে থাকে। আমরা দেখতে পাই কোনো একটা হাত আরুকে বারবার ধরার চেষ্টা করছিল। আরও এটা বুঝতে পারে। সে তখন চলে যায় ওই পরিত্যক্ত বাথটবে, যেখানে কিনা তানভি মারা গিয়েছিল। তার সাথেই একটা ওয়াশরুম ছিল,
সে তখন ওই ওয়াশরুমে চলে যায় আর নিজের কাজ করে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় তখনই ওই বাথটবের নলগুলো অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছিল। আরও এখানে মনে করে হয়তো এখানে নলের কোনো একটা সমস্যা রয়েছে। সে বিষয়টাকে এতটা পাত্তা দেয় না। ওই বাথটবের এই নোংরা পানির মধ্যে সে নিজের কাপড় ধুতে থাকে। সে যখন নিজের কাজ করে ওইখান থেকে বের হচ্ছিল, তখনই দুটি হাত বারবার আরুকে নিজের কাছে টানার চেষ্টা করছিল, যেটা আরুও বুঝতে পারে। দেখা যায় তখনই ওখানে নার্স দায়ু চলে আসে আর সে আরুকে বলে সে যেন কোনোদিন এই বাথটবে না আসে, কারণ এটা পরিত্যক্ত। এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে আসা অ্যালাউ না। যেটা শুনে আরু বলে ঠিক আছে, সে আর কোনোদিন এখানে আসবে না। পরের দিন সকাল হতেই আরু আর বিকা যায় ডক্টর আন্দুর কাছে। ডক্টর আন্দু এখানে তাদেরকে বলে তারা দুইজন এখানে কাজ করতে পারবে, কোনো সমস্যাই হবে না। যেহেতু তাদের হসপিটালে এখন কাজ চলছে, তাই কিছু পুরুষ নার্সের দরকার ছিল। কিন্তু আরও আর বিকা যেহেতু অন্য একটি ডক্টরের রেফারেন্সে এখানে এসেছে, তাই তারা এখানে ইন্টার্নশিপ করতে পারে, তাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে তারা যেন ডক্টর আদনুকে আগে ইনফর্ম করে। যেটা শুনে তারা দুইজন খুশি হয়ে যায়। তারপর তারা দুইজন চলে যায় ডক্টর আদনুর সাথে বাইরে পেশেন্ট দেখার জন্য। আসলে তারা ফ্রি সার্ভিস দিচ্ছিল। ডক্টর আদনু এখানে গ্রাম প্রধানের সাথে কথা বলছিল যে তানভীর মৃত্যুর পর থেকে হসপিটালে এখন আর কোনো ডেলিভারির জন্য কোনো মহিলা আসে না, কারণ তারা ভয় পেত, যার কারণে হসপিটাল আগের মতো আর চলছিল না। যেসব কিছু আবার দূর থেকে বিকাশ শুনতে পায়। তারপর ডক্টর আদনু তাদেরকে বলে তারা যেন হেরোর সাথে হসপিটালে চলে যায়, এখানকার কাজ শেষ হয়ে গিয়েছে। দেখা যায় আরও তখন নিজের বয়ফ্রেন্ডকে ওখানে দেখতে পায়। সে তখন মিথ্যে কথা বলে নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। আমরা দেখতে পাই আরুর বয়ফ্রেন্ড বেশি একটা সুবিধার ছিল না, সে শুধুমাত্র মেয়েদের ইউজ করত। আর আরও যে তার কারণে প্রেগনেন্ট হয়েছে এটার জন্য তার কোনো অনুতাপও ছিল না। দেখা যায় সে আরুকে ফোর্স করতে থাকে ওই বাচ্চাটা নষ্ট করার জন্য। আরও তাকে কথা শোনাতে থাকে, কারণ আরুর বয়ফ্রেন্ড আরুকে ড্রিঙ্ক খাইয়ে এক রাতে তার সুযোগ নিয়ে তার সর্বনাশ করেছিল। তারপর থেকে আরু আর তাকে সহ্য করতে পারে না। আরও তখন রাগ করে এইখান থেকে চলে আসে আবারও হসপিটালে। হসপিটালে এসে সে নিজের মতো কাজ করছিল। তখনই হসপিটালের কর্মচারী হেরু সে আরুর সাথে কথা বলতে আসে। আরুকে সে খারাপ নজরে দেখছিল। আরু আর হেরুর মধ্যে কী কথা হয় তা আমাদের এখানে দেখানো হয় না। দেখানো হয় কিছুক্ষণ পরে আরও নিজের ড্রেস পরিবর্তন করে আবারও যায় ডক্টর আতনুর কাছে। ডক্টর আতনু তখন রাত্রেবেলা লাস্ট পেশেন্ট দেখছিল। ডক্টর আদনু এখানে আরুকে জিজ্ঞেস করে আরও কোনো পেশেন্ট আছে কি না। আরও বলে আর কোনো পেশেন্ট নেই। আদনু বলে সে আর কিছুক্ষণ এই হসপিটালে অপেক্ষা করবে, যদি কোনো নতুন পেশেন্ট আসে তাহলে যেন তাকে ইনফর্ম করা হয়। এইটা বলে আদনু এখান থেকে চলে যায়। দেখা যায় তখন আরুর বান্ধবী বিকা ওখানে চলে আসে। বিকা আর আরু দুইজন এখানে গল্প করছিল হসপিটালের ডক্টরদের নিয়ে। দেখা যায় বিকার পিছন থেকে একটি মেয়ে আস্তে আস্তে হেঁটে পেশেন্ট রুমে প্রবেশ করে আর সে চেয়ারের ওপর বসে পড়ে। আরও ওখানে ওই মেয়েটিকে জিজ্ঞেস করতে থাকে সে কি রেজিস্টার ফর্মের মধ্যে নিজের নাম লিখিয়েছে কিনা, কিন্তু মেয়েটি কোনো কথাই বলে না। বিকা বলে সে ডক্টর আতনুকে এখনই ইনফর্ম করছে। আরও এখানে বিকাকে বলে সে যেন একলা তাকে রেখে না যায়, তার পিছনে ভয় করছে। বিকা বলে তুমি মেয়েটির খেয়াল রাখো, আমি এক্ষুনি চলে আসবো। আরও তখন মেয়েটির কাছে যায়, দেখতে পায় মেয়েটি অদ্ভুতভাবে তাকে দেখে হাসছিল আর মেয়েটির মুখ থেকে রক্ত পানি গড়িয়ে পড়ছিল। আরও তখন মেয়েটির মুখ পরিষ্কার করার চেষ্টা করে। মেয়েটি তখন তার পেটে টাচ করে তাকে অদ্ভুতভাবে ভয় দেখিয়ে দেয়, যেটা দেখে আরও ভীষণই ঘাবড়ে যায়। আর আমরা দেখতে পারি এই মেয়েটি আর কেউ না, তান্ত্রী ছিল, যে কিনা কিছুদিন আগে মারা গিয়েছিল। মানে এটা কোনো পেশেন্ট না, এটা একটি আত্মা ছিল। আর আরও বেচারি এটা না জেনেই তার সাথে কথা বলার চেষ্টা করছিল। দেখা যায় হঠাৎ করেই ওই রুমের লাইট চলে যায়। আরও তখন নিজের ফোনে টর্চ অন করে কোথাও ওই মেয়েটিকে আর দেখতে পায় না। দেখতে পায় দূরে তান্ত্রিক এক জায়গায় নিজের মাথা ঠুকছে। সে তখন তান্ত্রিককে আটকাতে গেলে ওখান থেকেও তান্ত্রিক গায়েব হয়ে যায়। আরও তখন তাড়াতাড়ি করে লাইটের সুইচটা অন করে সে যখন আয়নার দিকে তাকায় সে তো ভীষণই ঘাবড়ে যায়, কারণ তান্ত্রী তার খাদের উপর বসেছিল আর আরুর মুখটা আস্তে আস্তে সে চেপে ধরছিল। আরও তো ভীষণই ভয় পেয়ে নিচে পড়ে যায় আর চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে থাকে।
তখনই ডক্টর আদনু আর বিকা ওখানে চলে আসে। আদনু তাকে জিজ্ঞেস করে পেশেন্ট কোথায়, আরও এখানে ভয় পেয়ে কিছুই বলতে পারে না। পরের দিন হসপিটালে মিং নামের একজন ছেলে ওই পরিত্যক্ত বাথটবের নল ঠিক করতে আসে। দেখা যায় হেরোও তখন ওখানে আসে। মিং কিছুতে এখানে কাজ করতে চাইছিল না, কারণ সে জানতো এখানে তান্ত্রিক মারা গিয়েছিল। তার মনে হচ্ছিল এখানে কিছু একটা আছে, আর সে যদি এখানে কাজ করে তাহলে তার কোনো ক্ষতি হতে পারে। সে এখানে হ্যারুকে বলে হ্যারু যেন কোনো একটা রিচুয়াল সম্পূর্ণ করে, কিন্তু হ্যারু এখানে মিংকে বলে সে যেন এইসব কথা বাদ দিয়ে নিজের কাজটা মনোযোগ দিয়ে করে। মিং এখানে বলে সে কিছুতেই এই কাজটা করতে পারবে না। হ্যারুর যদি ইচ্ছে করে তাহলে সে যেন এই কাজটা করে নেয়। এই বলেই সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই হ্যারু তখন এই কাজটা করতেই যাবে, হ্যারুর তখনই একটা কল আসে, আর সে তাড়াতাড়ি করে ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়ে পড়ে। হ্যারু যখন রাতে কাজ শেষ করে আবারও অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে ফিরছিল, সে তখন একটি লরির পিছনে ছিল। সে ড্রাইভ করার সময় ফোনে কথা বলছিল অল্প কিছুক্ষণের মধ্যেই সে হসপিটালে চলে আসবে। দেখা যায় সে কিছুতেই ওই লরিটাকে ক্রস করে সামনে যেতে পারছিল না। বারবারই কোনো একটা গাড়ি তাকে আটকে দিচ্ছিল, আর সে তো ত্রান্ত্রিকেও তার গাড়ির সামনে দেখতে পায়। সে মনে করতে থাকে হয়তো এটা তার মনের ভুল। সে যখন তার গাড়িটাকে সামনে নিয়ে আসবে, তখনই তার গাড়ির সামনে একটি বড় বাসকে আসতে দেখে, আর সে অন্যদিকে নিজের গাড়িটিকে ঘুরিয়ে নেয়। আর সাথে সাথে কিছু রড তার চোখে মুখে একদম বিঁধে যায়। আসলে ওখানে কোনো বাস ছিল না, ওখানে তো তান্ত্রিক আত্মা দাঁড়িয়ে ছিল। তান্ত্রিক এখানে হেরোকে মেরে ফেলে। হেরোর লাশটা যখন হসপিটালে আনা হয়, এখানে আরু সহ হসপিটালের সকল কর্মচারী ভীষণভাবে কান্না করছিল, কারণ হেরু হসপিটালে শুরু থেকে কাজ করে আসছিল। সবাই ভীষণই কষ্ট পায় হেরুর মৃত্যুতে। এইখানে আরও ভীষণই ভেঙে পড়েছিল। বিকা আরুকে জিজ্ঞেস করে সে এত কান্না কেন করছে। আরু বলে তার মনে হচ্ছে হেরু তার জন্যই মারা গিয়েছে, কারণ ওই দিন হেরু আরুর সাথে খুব খারাপ কিছু করেছিল, যার কারণে সে ভীষণই কান্না করে হেরুর মৃত্যু কামনা করেছিল। আর আজকে হেরু মারা গিয়েছে, সে এটা কিছুতেই মানতে পারছে না যে তার জন্য হেরু মারা গিয়েছে। বিকা এখানে আরুকে বোঝানোর চেষ্টা করে যে তার জন্য কিছুই হয়নি, হেরুর মৃত্যুটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। কিন্তু আরও এখানে ভীষণই ভয় পেয়ে গিয়েছিল। সে বিকাকে বলে সে এই হসপিটালে আর থাকতে চায় না, তারা গার্লস হোস্টেলে এখন থেকে থাকবে। যেটা শুনে বিকাও রাজি হয়ে যায়। সে এখানে আর কোনো কথা বলে না। তারা দুইজন ওই দিনই চলে যায় গার্লস হোস্টেলে থাকার জন্য। তারপরে আমরা দায়ু আর মিংকে দেখতে পাই। এখানে দায়ু আর মিং কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ছিল। এখানে মিং বলছিল ওই দিন আসলে হেরো ওই বাথটবে কাজ করেছিল, তাই হয়তো তান্ত্রিক আত্মা তাকে মেরে ফেলেছে। মিং এখানে কিছুতেই ওই হসপিটালে আর কাজ করতে চাইছিল না, কিন্তু দায়ু তাকে বোঝানোর চেষ্টা করে যে এমন কিছুই নয়, হেরোর মৃত্যুটা একটা শুধুমাত্র দুর্ঘটনা ছিল। ওই দিন মিন রাত্রেবেলা যায় হসপিটালে কাজ করার জন্য, কিন্তু হসপিটালের জেনারেটর বারবার অফ হয়ে যাচ্ছিল। মিং এটা বারবার চালু করছিল, কিন্তু তৎক্ষণাৎই কেউ একজন বারবার এটা অফ করে দিচ্ছিল। মিং তখন নিজের ফোনে টর্চ অন করে সামনে এগোতে থাকে। সে দেখতে পায় সামনে কেউ একজন হেঁটে যাচ্ছে, আর গুনগুন করে দায়ুর ওই গানটা গাচ্ছে। মিং এখানে মনে করে হয়তো ওইটা দায়ু তার সাথে মজা করছে। মিং এখানে বলতে থাকে দায়ু তুমি একদমই আমার সাথে মজা করো না, তুমি আমার সামনে চলে এসো, আমি ভীষণই ভয় পাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাই ওখানে তো দায়ু ছিল না, ওখানে ছিল তান্ত্রিক আত্মা, যে কিনা মিংয়ের পিছন থেকে আস্তে আস্তে পেয়ে ছাদের উপরে উঠছিল। মিং যখন পিছনে তাকায় সে তখন কিছুই দেখতে পায় না। আমরা দেখতে পাই মিংয়ের পায়ের নিচ থেকে হঠাৎ করে তান্ত্রিক আত্মা নিজের বিবর্ষ মুখ নিয়ে তার সামনে প্রকট হয়, যেটা দেখে মিং এতটা ভয় পেয়ে যায় যে সে দ্রুত ওখান থেকে বের হয়ে আসে আর জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি ঝিলের সামনে চলে আসে। মিং তখন তার সামনে একটি ঝিল দেখতে পায়। ওই ঝিলটাকে পার করার জন্য মিং যখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওই ঝিলটাকে পার করার জন্য ওই গাছের উপরে ওঠে। আস্তে আস্তে করে সে যখন পার হচ্ছিল, ভয় পেয়ে তখন ওই গাছ থেকে সে নিচে পড়ে যেতে থাকে। আমরা দেখতে পাই তান্ত্রিক আত্মা মিংকে এখানে পানির নিচে টেনে নিয়ে যায়, আর পানির এত স্রোত হওয়ার কারণে কিছুতেই মিং উপরে আর ভাসতে পারছিল না, কিন্তু সে আস্তে আস্তে ওই পানি থেকে বের হতে সক্ষম হয়। সে তখন এলাকার মানুষের কাছে গিয়ে তান্ত্রিক আত্মা সম্পর্কে বলতে থাকে, কিন্তু সবাই এখানে মিংকে পাগল মনে করছিল, ভাবছিল মিং হয়তো পাগল হয়ে গিয়েছে, সে সবাইকে মিথ্যে বোঝানোর চেষ্টা করছে। হঠাৎ করে মিংয়ের গলা থেকে ওই লকেটটা পড়ে যায়, যেটা দেখে মিং ওই লকেটটা হাতে নিয়ে কান্না করতে থাকে। মিংয়ের মনে পড়ে তার ওয়াইফ দায়ু তান্ত্রিককে কতটা ভালোবাসতো,
আর সে নিজেও কিনা তান্ত্রিককে নিজের মেয়ের মতো মনে করত। কিন্তু সে টাকার লোভে পড়ে আর বাধ্য হয়ে হেরোকে সাথে নিয়ে তারাই কিনা তান্ত্রিককে মেরে ফেলেছিল। মিং তারপর বাসায় চলে আসে, কিন্তু সে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না, কারণ সে ভীষণভাবে অপরাধ ভোগে ভুগছিল তান্ত্রিককে মারার পরে। তার মনে হচ্ছিল তান্ত্রিক আত্মা কিছুতেই তাকে বাঁচতে দেবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে দায়ুকে সব কিছু বলে দিবে। সে তখন তাড়াতাড়ি করে হসপিটালে যায় দায়ুকে সব কিছু বলার জন্য। হসপিটালে গেলে সে দায়ুকে দেখতে পায় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। সে দায়ুকে ডাক দিতে থাকে, কিন্তু দায়ু তার কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। মিন যখন দায়ুকে ডাকতেই যাবে, তখনই কোনো এক জায়গায় চাপ লেগে ওখানে থাকা একটি মেশিন চালু হয়ে যায় আর মিংও নিচে পড়ে যায়। দেখা যায় ওই মেশিনটা মিংয়ের উপরেই পড়ে ওখানেই চালু হয়ে যায়। আমরা তখন আয়নায় দেখতে পাই তান্ত্রিক আত্মা মিংয়ের উপরে ওই মেশিনটা চালাচ্ছিল আর মিং ওখানেই খারাপভাবে মারা যায়। অন্যদিকে আমরা আরও আর বিকাকে দেখি। তারা তো গার্লস হোস্টেলে ছিল। তারা দুইজন রাত্রে ঘুমাচ্ছিল। হঠাৎ করে রাত্রে 12টার সময় আরুর অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল, যেটা বিকা খেয়াল করে আরুকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। আরু তো ঘুম থেকে জেগে ভীষণভাবে কান্না করতে থাকে আর আরু বলতে থাকে ওই দিন হসপিটালে যে মেয়েটা এসেছিল, আজকে রাতে ওই মেয়েটা তাদের এই রুমেও এসেছিল। যেটা শুনে তো বিকা অবাক হয়ে যায়। বিকা বলে, তুমি এসব কি বলছো? আরু বলে, সে প্রথমে তোমার উপর ওঠার চেষ্টা করছিল, কিন্তু পরক্ষণে সে আমার দিকে তাকিয়ে আমার দিকে চলে আসে আর নিজের লম্বা জিহ্বাটাকে আমার শরীরের সাথে লাগাচ্ছিল। এই বিবর্ষ বিবরণ দিয়ে আরও এখানে কান্না করতে থাকে। তখনই হঠাৎ করে তাদের রুমে একজন লোক চলে আসে আর মিংয়ের মৃত্যুর সংবাদ দেয়। তারা দুইজন ভীষণই ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। আরও তো এখানে মিনের মৃত্যুদেহ দেখে আর নিজেকে সামলাতে পারে না। তখন আমরা দেখতে পাই ডক্টর ইমো আরঙের লাশের পাশে বসেছিল আর সে বিকা আর আরুকে দেখে বেশি একটা খুশি হয় না। সে ওখান থেকে বের হয়ে যায় দায়ুর সাথে কথা বলার জন্য, যে বিষয়টা আবার বিকা খেয়াল করে। সে তখন তার পিছু করতে থাকে। সে দায়ুর রুমে পাশে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। এখানে ডক্টর ইমো দায়ুকে বলছিল যাকে যে হোক না কেন সে যেন সত্যি সত্যি ডক্টর ইমোকে সব কিছু খুলে বলে, কিন্তু দায়ু বলে সে এই সম্পর্কে কিছুই জানে না যে মিং কী করছিল। ডক্টর ইমো এখানে বিকার উপস্থিতি বুঝতে পারে। বিকা তখন ডক্টর ইমোর সামনে চলে আসে। ডক্টর ইমো বিকাকে দেখে আর কিছুই জিজ্ঞেস করে না, সে এখান থেকে চলে যায়। বিকা তখন দায়ুর কাছে আসে আর দায়ুকে বলে কোনোভাবে কি ডক্টর ইমো তাকে ডিস্টার্ব করছে। তখন দায়ু বলে এমন কিছুই নয়। বিকা তখন দায়ুকে জিজ্ঞেস করতে থাকে এই হসপিটালের ওনার কোথায়। এই হসপিটালের ওনার বাগাস, যে কিনা এই হসপিটালে কোনোদিনই আসে না। এই হসপিটালে দুইজন কর্মচারীর মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু হসপিটালের ওনারের দেখা নেই। তখন দায়ু বলে সে এই হসপিটালে আসার পর থেকে কোনোদিন এই হসপিটালের মালিককে দেখতে পায়নি। দেখা যায় ওই রাতেই বিকা নেটের মধ্যে সার্চ দিতে থাকে এই হসপিটালের মালিক সম্পর্কে। বিকা আসলে ডক্টর বাকাসের একটা ছবি দেখেছিল হসপিটালে যেই দিন সে প্রথম এসেছিল। সে তখন ইন্টারনেটে ওই ছবি দিয়ে চেক করার চেষ্টা করে। সে দেখতে পায় ডক্টর আদনুর সাথে ডক্টর বাগাসের একটা ছবি রয়েছে, তার থেকে বেশি কিছুই নেই। তারপর সে হোস্টেলে চলে আসে। হোস্টেলে এসে দেখতে পায় আরুর বয়ফ্রেন্ড আরুর সাথে দেখা করে এইখান থেকে চলে যাচ্ছিল আর আরও ভীষণভাবে কান্না করছিল। এখানে বিকা আরুকে জিজ্ঞেস করে সে কান্না কেন করছে আর দিমাস এইখান থেকে চলে কেন যাচ্ছে। আরু বলে তার সাথে হসপিটালে খুব খারাপ কিছু হয়েছে। বিকা জিজ্ঞেস করে এই সম্পর্কে সে তার বয়ফ্রেন্ডকে বলেছে। তখন আরু বলে সে বলেছে, কিন্তু দিমাস তাকে বলেছে সে এইসব কিছু বিশ্বাস করে না। অন্যদিকে আমরা দিমাসকে দেখতে পাই যে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল। তখনই ওখানে তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিক এখানে দিমাসের কাছে সাহায্য চায়। দিমাসও কিনা তান্ত্রিককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, তাকে তার বাইকের পিছনে তুলে নেয়। এই দিমাস ছেলেটি কিন্তু বেশি একটা সুবিধার ছিল না, সে আরংকে ঠকাচ্ছিল। তারা দুইজন যখন যাচ্ছিল তান্ত্রিক এখানে দিমাসকে বশ করে নেয়। দিমাসকে সে দেখাতে থাকে সে রয়েছে একটি ব্রিজের ওপর, তার বাইকটা যেন একটি টান দিয়ে নিয়ে চলে যায়। দেখে যে এমনটাই হয়। দিমাস যখন তার বাইক টান দেয় সে তখন পাহাড় থেকে নিচে পড়ে যায় আর তার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আরও আর বিকা এখনও কথা বলছিল। তখনই বিকার কাছে একটা কল আসে। কেউ একজন বলে আরঙের বয়ফ্রেন্ডের অবস্থা খুব খারাপ। তারা তখন জলদি চলে যায় হসপিটালে। আমরা দেখতে পাই হসপিটালে দিমাসের মা আর ছোট ভাই দিমাসকে দেখতে এসেছে, কিন্তু দেখা যায় দিমাসের মা এখানে আরঙের সাথে কথা না বলে বিকার সাথে কথা বলে আর বিকাকে জড়িয়ে ধরে বলতে থাকে তার ছেলে তার সাথেই দেখা করতে এসেছিল, সে এটা জানতো।
কারণ তার ছেলে দিমাস বিকাকে খুব বেশি ভালোবাসে। সে যেন আল্লাহর কাছে দোয়া করতে থাকে দিমা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই বলে সে এখান থেকে চলে যায়। এইসব কিছু দেখে তো আরঙের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিকাকে তখনই জিজ্ঞেস করতে থাকে তার সাথে দিমাসের কী সম্পর্ক। দেখা যায় বিকা এখানে কিছুই বলে না। আরং তখন রাগ করে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে আরং নিজের হোস্টেলে ফিরে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আরং এখানে হোস্টেলে এসে নিজের জামা কাপড় গোছাতে শুরু করে। বিকা তখন আরুকে জিজ্ঞেস করে সে এরকম পাগলামি কেন করছে। আরও তখন বলে সে এখানে আর থাকবে না। হসপিটালে সে নোটিশ পাঠিয়ে দিয়েছে, সে আর কোনো কাজ করবে না। দেখা যায় বিকা আরুকে বোঝানোর চেষ্টা করে। আরও তখন বিকাকে বলে সে যেন একদম নাটক না করে। সে তো আগে থেকেই জানতো তার আর দিমাসের সম্পর্কের কথা। কি করে সে বলতে না পারলো যে তার আগে দিমাসের সাথে তার সম্পর্ক ছিল আর তাদের বিয়েও ঠিক হয়েছিল। আরুর কথা শুনে বিকা এখানে কিছুই বলতে পারে না। আরও বলে দিমাস কি তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করেছিল আর বিকা কি প্রেগনেন্ট হয়েছিল আর তাকে দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাচ্চার অ্যাবর্শন করিয়েছিল। এইসব কথা শুনে বিকা বলে আরোর সাথে কি এইসব কিছু ঘটেছে। আরও বলে বিকা যেন একদম সাধু সাজার চেষ্টা না করে, কারণ সে তো সব কিছুই জানে। আরোকে এখানে বিকা সব কিছু খুলে বলার চেষ্টা করে। দেখা যায় কিছুক্ষণের মধ্যে আরও এখানে পজেস হয়ে যায়। সে তখন বিকাকে বলতে থাকে বিকা শুধুমাত্র হিজাব পরে নাটক করার জন্য। দেখা যায় বিকা বলতে থাকে তার আর ধীমানের সম্পর্ক ছিল অনেক বছর আগের, কিন্তু বিকা ধীমানের এইসব স্বভাবের কারণে সে তাকে ছেড়ে দিয়েছিল। তারপর থেকে বিকা ইসলামের পথে হিজাব পরিধান করা শুরু করে এবং হিজাব পরিধানের পর থেকে সে কোনো সম্পর্কেও জড়ায়নি। বিকার এইসব কথা শুনে দেখা যায় আরং এখানে অজ্ঞান হয়ে পড়ে। বিকা তারপর আরংকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। আরঙের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। আরঙের মা আসে আরঙের সাথে দেখা করার জন্য। আরঙের এই অবস্থা দেখে বিকা ভীষণই ঘাবড়ে যায়। দেখা যায় তখন ডক্টর আন্তু বিকার সাথে কথা বলে। সে বিকাকে বলে যেহেতু আরং এই হসপিটালে আর কাজ করবে না, তাই বিকা চাইলেও এখান থেকে যেতে পারে। ডক্টর আন্তু সব কিছু সামলে নেবে, বিকা যেন চিন্তা না করে। ডক্টর আন্তুর এরকম ভালো স্বভাবের কারণে আস্তে আস্তে বিকা ডক্টর আন্তুকে পছন্দ হতে শুরু করে। বিকা তারপর হসপিটালের কাছে যখন বাইরে যাচ্ছিল, বিকা দেখতে পায় দায়ু এখানে হসপিটাল থেকে চলে যাচ্ছে, কারণ তার হাজবেন্ড মিং মারা গিয়েছিল। সে এখন নিজের দেশের বাড়িতে চলে যাবে। বিকা তখন দায়ুকে দাঁড় করিয়ে বলে মিংয়ের কোনো একটা জিনিস তার কাছে রয়েছে। দেখা যায় এখানে বিকা মিংয়ের ওই লকেটটা দায়ুকে দেয়, যেটা দেখে দায়ু ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। দায়ুর মনে পড়ে মিং সবসময় এই লকেটটা দিয়ে তাকে সরি বলতো। মিং যদি কোনো অপরাধ করত আর তার জন্য যদি সে সরি না বলতে পারতো, তাহলে এই লকেটের মাধ্যমে সে দায়ুকে সরি বলতো। দায়ুর কাছেও এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগতো, আর সে ওই সকল চিরকুট একটা বাক্সে যত্ন করে রেখে দিত। দায়ু এখানে খেয়াল করে আজকেও এই লকেটের মধ্যে একটা চিরকুট রয়েছে, আর চিরকুটের মধ্যে কিছু একটা লেখা ছিল, যেটা দেখে দায়ু ভীষণ কান্না করতে থাকে। আর ওই চিরকুটটা ওখানে ছিঁড়ে ফেলে ওখান থেকে চলে যায়, যেটা আবার বিকাল লক্ষ্য করে। বিকা তৎক্ষণাৎ ওই চিরকুটের কিছু অংশ তুলে দেখতে পায় ওখানে লেখা ছিল তান্ত্রী। সে তখন হসপিটালের ভিতরে গিয়ে ওখানে থাকা কম্পিউটারের মধ্যে তান্ত্রীর নাম লিখে সার্চ করে। দেখতে পায় তান্ত্রী কিনা এই হসপিটালের একজন ডক্টর ছিল, আর তান্ত্রীর সাথে ডক্টর ইমোর একটা ছবিও রয়েছে। দেখে মনে হচ্ছিল তারা দুইজন যেন কাপল। বিকা তখনই অনুভব করে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর আমরা দেখতে পাই ডক্টর ইমো এই সব কিছু দেখছিল যে বিকা কম্পিউটারের মধ্যে কি করছে। বিকা তখনই ডক্টর ইমোকে দেখতে পেয়ে সে ওখান থেকে চলে আসে। পরের দিন বিকার ডক্টর ইমোর সাথে কাজ করার কথা ছিল। সে এসেই ডক্টর ইমোকে সালাম দেয়, কিন্তু ডক্টর ইমো তার কোনো কথারই উত্তর দেয় না। ডক্টর ইমো যখন কাজের জন্য বাইরে যায়, তখন বিকা করে কি ডক্টর ইমোর ওখানে থাকা একটি পার্সোনাল ব্যাগ সে চেক করতে থাকে। সে দেখতে পায় ওখানে অনেকগুলো পেপারের কাটিং রয়েছে, যেখানে কিনা এই হসপিটাল সম্পর্কেই লেখা হয়েছিল। এইসব কিছু দেখে তো বিকার সন্দেহ হতে থাকে, কারণ ডক্টর ইমো অযথাই এই হসপিটাল সম্পর্কে এত তথ্য কালেক্ট কেন করছে। আর সে একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে অনেকগুলো চুল ছিল, যেখানে তান্ত্রী এবং আরও কিছু মেয়ের চুল লাগানো ছিল। তখনই বিকার মনে পড়ে আরও বলেছিল হসপিটালে কেউ একজন তার সাথে খারাপ কিছু করেছে। এইখানে বিকার মনে হতে থাকে হয়তো ডক্টর ইমোই আরোর সাথে খারাপ কিছু করেছিল। এই কথা ভেবে সে যখন এখান থেকে যাবে, তখনই দেখা যায় ডক্টর ইমো চেম্বারে চলে আসে। সে তখন ওখানেই এক জায়গায় লুকিয়ে পড়ে। ডক্টর ইমো কেবিনে এসে কোথাও বিকাকে খুঁজে পায় না, কিন্তু তার ব্যাগ চেক করে দেখতে পায় এখানে অনেক কিছু মিসিং ছিল। সে তখন বিকার খোঁজ করতে থাকে, কিন্তু বিকা তো ওখানেই লুকিয়েছিল।
দেখা যায় ডক্টর ইমু যখন বাইরে যায়, বিকা তখন ওখান থেকে বের হতেই ডক্টর আদনুর সামনে চলে আসে। বিকা তখন ডক্টর আদনুকে বলে তার লাইফ রিস্ক রয়েছে, যেভাবেই হোক ডক্টর ইমুর কাছ থেকে যেন ডক্টর আদনু তাকে বাঁচিয়ে নেয়। দেখা যায় ডক্টর আদনু বিকাকে বলে তার কি হয়েছে, সে যেন সব কিছু খুলে বলে। বিকা তখন ডক্টর আদনুকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে আর ডক্টর ইমু সম্পর্কে সব কিছু খুলে বলে যে ডক্টর ইমু মেয়েদের চুল কেটে কোনো কিছু একটা করার চেষ্টা করছে। এই সব কিছু শুনে ডক্টর আদনু অবাক হয়ে যায়। বিকা তখন আদনুকে বলে এই হসপিটালের যে মালিক মিস্টার বাগাস, সে এখনো পর্যন্ত হসপিটালে কেন আসেনি। দেখা যায় ডক্টর আদনু এখানে একটা অদ্ভুত কিছু বলে। সে বলে সে নিজেই হচ্ছে এই হসপিটালের মালিক, কিন্তু এইটা সে কাউকেই বলে না, কারণ সে আগে একটি হসপিটাল খুলেছিল। সেখানে যখন সকল কর্মচারীরা জানতে পারে সে হসপিটালের মালিক, তখন সে যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকতো ততক্ষণ পর্যন্ত কর্মচারীরা পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করত। সে চলে আসলে সব কিছু খারাপ হয়ে যেত, যার কারণে তার হসপিটাল তখন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই হসপিটাল খোলার সাথে সাথেই সে এই ভুলটা আর করেনি, সে তার ড্রাইভারকে এই হসপিটালের মালিক করে দিয়েছে। এইখানে আদনু বিকাকে বলে সে যেন এই কথাটা কাউকে না বলে। বিকাও বলে সে কাউকে বলবে না। তারপর বিকা আরও বলে তার মনে হচ্ছে ডক্টর ইমু যে কিনা ইচ্ছে করেই তানভীকে মেরে ফেলেছিল। এই কথা শুনে ডক্টর আদনু বলে যখন তানভীর মৃত্যু হয়েছিল সে তখন বিদেশে ছিল। বিদেশ থেকে এসে সে হসপিটালটাকে নতুন করে চালানো শুরু করে। কিন্তু ওই অপরাধী যদি এখনো পর্যন্ত হসপিটালে থেকে থাকে আর নিজের অপরাধ করে থাকে, তাহলে সে কি করে মেয়েদের নিরাপত্তা দিবে আর হসপিটাল পরিচালনা করবে। ডক্টর আদনুর এসব কথা শুনে বিকা বলে তার মনে হচ্ছে আরও এখনও নিরাপদ নয়, যেভাবেই হোক তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। দেখা যায় ডক্টর আদনু আর বিকা মিলে এখানে আরুকে নিয়ে যায় একটা নিরিবিলি কোয়ার্টারে। বিকা তারপর ডক্টর আদনুকে থ্যাংক ইউ বলে, বলে ডক্টর আদনু তাকে অনেক বেশি সাহায্য করেছে, যদি কোনো বিপদ হয় তৎক্ষণাৎ সে ডক্টর আদনুকে কল করবে। তারপর দেখা যায় বিকা আরুর খেয়াল রাখতে থাকে। আরও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। বিকা তখন আরুকে ঘুমাতে দেখে সে তখন নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে কোরআনকে বুকে জড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। এইদিকে আমরা আরুকে দেখি সে তার নিজের স্বপ্নে অদ্ভুত কিছু দেখছিল। সে দেখতে পায় তান্ত্রির ওই প্রিয় জায়গাটা, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। দেখতে পায় তান্ত্রিক কিনা দায়ের কোলে শুনে গান শুনছে, আর অন্যদিকে বিকা যে কিনা অদ্ভুতভাবে মাটি খুঁড়তে থাকে। মাটি খুঁড়তে খুঁড়তে সে মাটির ভিতরে চলে গিয়েছে। এইসব কিছু দেখে তো আরও ভীষণই ভয় পাচ্ছিল। দেখা যায় আরোর সাথে দেখা একটি খারাপ জিন আরোকে পজেস করে ফেলে, যার কারণে আরোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আরও একদম খিঁচতে শুরু করে, কিন্তু বিকা এইসব কিছু জানতো না। সে তো কোরআন বুকে নিয়ে ঘুমিয়েছিল। কিছুক্ষণ পরে যখন বিকার ঘুম ভাঙে সে দেখতে পায় আরও ওখানে নেই। সে তাড়াতাড়ি করে নিজের হিজাব পরে হসপিটালে চলে আসে। হসপিটালের সকল জায়গায় সে আরোকে খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় ওই পরিত্যক্ত বাথটব থেকে আরুর গলার শব্দ আসছিল। কিন্তু ওই বাথটবের সামনে একটি দেওয়াল তুলে দেওয়া হয়েছিল মিং আর হারুর মৃত্যুর পরে। বিকা তখন চিন্তা করতে থাকে সে এখানে কি করে প্রবেশ করবে। দেখতে পায় ওখানে একটি মই ছিল। সে ওই মই ধরে তৎক্ষণাৎ ওখানে উঠে পড়ে। সে ওখানে উঠে কোথাও আরোকে খুঁজে পাচ্ছিল না। সে তখন ডক্টর আদনুকে কল করে তাড়াতাড়ি করে হসপিটালে আসার জন্য। দেখা যায় এখানে বিকা সামনে এগোতে আরোকে দেখতে পায়। আরও এখানে দায়ুর মতো গুনগুন করে গান গাচ্ছিল আর বলতে থাকে আমি কেন মরবো, মরা তো উচিত ছিল তার, সে কেন মারা যায়নি। দেখা যায় বিকা আরোকে ডাক দিলে ভয়ঙ্কর রূপে আরও এখানে বিকার দিকে তাকায় আর ওই ভাট্টপের নোংরা পানির মধ্যে সে শুয়ে পড়ে। এইসব কিছু দেখে বিকা তার কাছে যায়। বিকা আরোকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় আরও এখানে বিকাকে সাথে নিয়ে ওই ভাট্টপে ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পরে আরও বিকাকে তুলে নিয়ে উপরে উঠে যায়। এইখানে বিকার অবস্থা তো একদম খারাপ হয়ে যাচ্ছিল। আর আবারও কিনা বিকাকে ওই বাথটবের পানির মধ্যে বারবার চুপাতে থাকে আর বলতে থাকে সত্যিটা তোমার দেখা উচিত। কিছুক্ষণ পরে সব কিছু একদম থমকে যায়। বিকা দেখতে পায় ওই হসপিটালের সব কিছু একদম নর্মাল হয়ে গিয়েছে, ওখানে দরজাও রয়েছে। বিকা তখন সামনে একটি রুমের মধ্যে ডক্টর আদনুকে দেখতে পায়। সে দেখতে পায় ডক্টর আদনু একটি পানির গ্লাসের মধ্যে কিছু একটা মিশাচ্ছে আর তার সাথে রয়েছে তান্ত্রী। কিছুক্ষণ পরে তান্ত্রীকে সে ওই পানিটা খেতে দেয়। তান্ত্রী তো নর্মাল মনে ওই পানিটা খেয়ে নেয়। সে তো জানতো না ডক্টর আদনু তার সাথে কি করতে চলেছে। বিকা দেখতে পায় ডক্টর আদনু তান্ত্রীর সাথে খুব খারাপ কিছু করে। তান্ত্রী যখন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে, সে যখন সব কিছু বুঝতে পারে সে বলে সে সবাইকে সব কিছু বলে দেবে। দেখা যায় ডক্টর আদনু এখানে তান্ত্রিককে বলে সে যদি সব কিছু বলে দেয় তাহলে তাকে মেরে ফেলবে।
কিন্তু দেখা যায় তান্ত্রিক কিছুদিন পরেই দায়ুকে ফোন করে সব কিছু বলে দেয়। কিন্তু দূর থেকে ডক্টর আদনু সব কিছু শুনে ফেলেছিল। সে তখনই তান্ত্রিকে টানতে টানতে ওই বাথটবের দিকে নিয়ে যায় আর তাকে অজ্ঞান করে দেয়। হ্যারো আর মিংকে বলে তারা যেন এই বাথটবের ওপরে তান্ত্রিকে ঝুলিয়ে দেয়। দেখা যায় মিং এখানে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে তান্ত্রিকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। কিন্তু ডক্টর আদনু তাকে ভয় দেখাতে থাকে, সে যদি এটা না করে তাহলে সে তাকে মেরে ফেলবে। যার কারণে মিং আর হেরো তারা দুইজন মিলে এখানে তান্ত্রিকে ঝুলিয়ে দেয়। কিন্তু তান্ত্রিক এতক্ষণ নাটক করছিল, কিছুক্ষণ পরেই তার হুঁশ ফিরে আসে। কিন্তু দেখা যায় তান্ত্রিক তখনও মারা যায়নি, সে তাদের সামনে নাটক করছিল নিজেকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরেই ওখানে চলে আসে দায়ু। দায়ু যখন তান্ত্রিককে দেখতে পায় সে তাকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ডক্টর আদনু ওখানে এসে দেখতে পায় তান্ত্রিক এখনও মারা যায়নি। সে তখন দায়ুকে ওখান থেকে বের করে তান্ত্রিক ঘাড় মোটকে তাকে ওখানেই মেরে ফেলে। এইসব কিছু দেখে তো বিকা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এতদিন ধরে সে যাকে পছন্দ করছিল আর ভালো মনে করে আসছিল সেই আদনুই কিনা তান্ত্রিক খুনি। সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। দেখা যায় বিকা এখানে বাথটবের মধ্যে পড়ে গিয়েছিল। তখনই ডক্টর আদনু ওখানে চলে আসে। সে বিকাকে তোলার চেষ্টা করে, কিন্তু বিকা এখানে বলে তার সাহায্যের প্রয়োজন নেই। এটা শুনে তো ডক্টর আদনু সন্দেহ হতে থাকে যে বিকা হয়তো সব কিছু জেনে গিয়েছে। দেখা যায় এখানে বিকা আরুকে সাথে নিয়ে এখান থেকে চলে আসছিল। দেখা যায় আরও তখন নর্মাল হয়ে যায়। সে বিকাকে কানে কানে বলতে থাকে এই হসপিটালে এই রুমের মধ্যেই সে অ্যাবর্শন করেছিল, আর এই রুমের মধ্যেই ডক্টর আদনু তাকে ঘুমের ওষুধ খাইয়ে কিছু একটা করেছিল। এইসব শুনে তো বিকার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, যে সে যাকে এতদিন পর্যন্ত ভরসা করছিল সে ডক্টর আদনু এতটা খারাপ। দেখা যায় বিকা এখানে আরুকে বারবার চুপ করতে বলছিল। এইসব কিছু দেখে ডক্টর আদনু বুঝে ফেলে যে বিকাশ সব কিছু জেনে গিয়েছে। সে তখন পিছন থেকে এসে আরুকে ধরে ফেলে আর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওখানে অজ্ঞান করে ফেলে। আর সে বিকার উপর হামলে পড়ে। দেখা যায় বিকা নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ডক্টর আদনু বিকাকে ধরে জিজ্ঞেস করতে থাকে সে কি কি জানে। সে যেন তাড়াতাড়ি করে সব কিছু স্বীকার করে। দেখা যায় ডক্টর আদনু বিকার হাতের মধ্যে একটি ধারালো জিনিস ঢুকিয়ে দেয়। বিকা তো ভয়ে কাঁপতে থাকে। তৎক্ষণাৎ ডক্টর ইমো একটি তার নিয়ে ডক্টর আদনুর উপর অ্যাটাক করে আর তাকে ওখানে অজ্ঞান করে দেয়। বিকা তখন ডক্টর ইমোর কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে সে ভুল করেছে, সে ডক্টর ইমোকে সন্দেহ করেছিল। ডক্টর ইমো তখন বিকাকে বলে তার আর তান্ত্রীর বিয়ে হওয়ার কথা ছিল, তারা একে অপরকে খুব বেশি ভালোবাসতো। কিন্তু তান্ত্রীর হঠাৎ মৃত্যুতে সে একদম ভেঙে পড়েছিল। আর তান্ত্রীর মৃত্যুর সময় সে 3 মাসে প্রেগনেন্ট ছিল। কিন্তু তার মনে আছে ডক্টর ইমোর দ্বারা সে প্রেগনেন্ট হয়নি, তাহলে ওই বাচ্চার বাবাকে। সে ওইটা ইনভেস্টিগেশন করে জানার জন্য এই হসপিটাল কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। কিন্তু ডক্টর ইমো সব কিছু চেষ্টা করে কিছুতেই জানতে পারেনি তান্ত্রীর মৃত্যুর আসল রহস্য। বিকা তখন ডক্টর ইমোকে সব কিছু বলে দেয় যে ডক্টর আদনু কী করে তান্ত্রীকে মেরেছে, আর তান্ত্রীর পেটে যে বাচ্চাটা ছিল তা ডক্টর আদনুর। দেখা যায় তখন পিছন থেকে ডক্টর আদনু ডক্টর ইমোর উপর অ্যাটাক করে আর তাকে অনেকটা আহত করে ফেলে, যেটা দেখে বিকা ভয় পেয়ে আরোকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। এইদিকে ডক্টর আদনু তাদেরকে পালাতে দেখে হসপিটাল থেকে কিছু ধারালো জিনিসপত্র নিজের কাছে নিয়ে নেয়। বিকা আর আরও চলে যায় হসপিটালে, কনস্ট্রাকশনের কাজ চলছিল ওইখানে। তারা দুইজন ওইখানে লুকিয়েছিল, কিন্তু ডক্টর আদনু তাদের পিছু পিছু ওখানে চলে আসে আর সে বিকার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। আন্দু এখানে নিজের গল্প বলতে থাকে। সে বলতে থাকে তার বাবা ছিল একজন পাগল সাইকো। তার বাবা তার ক্যান্সার আক্রান্ত মাকে পর্যন্ত শান্তি দেয়নি। এইসব কিছু দেখে আন্দু নিজেকে আর সামলাতে পারতো না। সে তখন নিজের বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। সে নিজের মাকে তো তার বাবার হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সে তৈরি হয় একটি নরপশু। আস্তে আস্তে করে সকল খারাপ কাজ তার বাবার মতোই তাকে মজা দিতে শুরু করে। আর সে তৈরি হয় আস্তে আস্তে একজন পাগলা সাইকো। সে হসপিটালের সকল মেয়েদের ব্যবহার করত আর তাদের উপর সুযোগ নিত। এই কাজে সে খুব বেশি মজা পেত। এই বলে সে সামনে আগাতে আরুকে দেখতে পায়, কিন্তু ওখানে বিকা ছিল না। বিকা তো পিছন থেকে আদনুর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু দেখা যায় এখানে আদনু সহজেই বিকাকে কাবু করে ফেলে আর তাকে নিচে ফেলে দেয়। আদনু এখানে যখন বিকাকে মারতেই যাবে তখনই ওখানে দায়ু চলে আসে। দায়ু এখানে আদনুর উপর অ্যাটাক করে আর তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে যায় আরুর কাছে। আরুর এই অবস্থা দেখে তার ভীষণই খারাপ লাগছিল। আরু এখানে দায়ুকে দেখে কান্না করতে থাকে আর সে দায়ুকে তান্ত্রীর কথা বলে। দায়ু তো তান্ত্রীর কথা শুনে ভীষণই অবাক হয়, কারণ আরুর তো জানার কথা না তান্ত্রীর কথা।
দেখা যায় আরও এখানে তান্ত্রীর মতো ব্যবহার করতে থাকে, যেটা দেখে দায়ুর তৎক্ষণাৎ মনে হতে থাকে তার সামনে যেন তান্ত্রী বসে আছে। এইটা দেখে তো দায়ু ভীষণই কান্না করতে থাকে। তান্ত্রীও তাকে দেখে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। তখনই পিছন থেকে আত্মু এসে দায়ুর গলা কেটে দেয়, যেটা দেখে তো তান্ত্রীর আত্মা আর চুপ থাকতে পারে না। সে তৎক্ষণাৎ আরুর শরীরে প্রবেশ করে আর ওখানে থাকা একটি ইলেকট্রিক গান তুলে নেয়। দেখা যায় এখানে আত্মু বিকার ওপর অ্যাটাক করতে যাচ্ছিল। সে একদম বিকাকে মেরে ফেলতে যাবে, তৎক্ষণাৎই তানবি তার শরীরে ইলেকট্রনিক গান দিয়ে অনেকগুলো স্ক্রু ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ আদনু ওখানে পড়ে যায়। তান্ত্রী তখন আদনুর হাতে থাকা ওই সিরিজটা দিয়ে তার চোখে ঢুকিয়ে দেয় আর তার এক চোখ তুলে নেয়। আর তার শরীরে বিভিন্ন জায়গায় এমনভাবে ক্ষতবিক্ষত করছিল যাতে সে আর বাঁচতে না পারে। এইসব কিছু দেখে বিকা এখানে আরোকে তান্ত্রী বলে ডাক দেয়। তখনই দেখা যায় তান্ত্রী তার দিকে তাকায়। বিকা এখানে তান্ত্রীকে বলে সে যেন একটি নরপশুকে মেরে নিজের পাপ না আর বাড়ায়, তাকে যেন এইভাবেই ছেড়ে দেয়। বিকা অবশ্যই চেষ্টা করবে তান্ত্রীর এই খুনিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, যেটা শুনে তান্ত্রী শান্ত হয়ে যায়। অন্যদিকে আমরা ডক্টর ইমুকে দেখতে পাই, সে ওই বাথটব ভাঙতে থাকে। ওই বাথটবটা যখন ভেঙে যায় তৎক্ষণাৎই আরোর শরীর থেকে তান্ত্রীর আত্মা আস্তে আস্তে বের হয়ে যায়। আসলে ওই বাথটবের কারণেই তান্ত্রীর আত্মা মুক্তি পেতে পারেনি। ওই বাথটবটা ভেঙে যাওয়ার সাথে সাথেই তান্ত্রীর আত্মা এখান থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। পরের দিন সকাল হতেই তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখা যায় এখানে ডক্টর আদনুর অবস্থা একদম খারাপ করে দিয়েছিল তান্ত্রী। তাকে তো মেরে ফেলেনি, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এদিকে আরও আর বিকা একে অপরের হাত ধরে বসেছিল। এখানে আরও বিকাকে অনেক বেশি ধন্যবাদ জানায়, কারণ তারা দুইজন একে অপরের সাথে ছিল। যতই ঝড়ঝাপটা এসেছে একে অপরের হাত ছাড়েনি, একে অপরকে প্রটেক্ট করেছে। এখানেই হয়তো সত্যিকারের বন্ধুত্ব ফুটে উঠেছে। এই ঘটনাটা আসলে সত্যিকারের বাস্তব একটি ঘটনা। ইন্দোনেশিয়ার একটি হসপিটালে এইসব কিছু ঘটেছিল, যেখান থেকে এই মুভিটা নির্মাণ করা হয়েছে। তোমাদের এই মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে।